স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের খুনের ঘটনায় এবার সরকার বিরোধী জোট 18 দল ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সুরে কথা বলতে শুরু করেছে সরকার দলীয় জোট 14 দল। রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার ডাক দিয়েছে জোটের নেতারা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন অভিজ্ঞ মন্ত্রী চেয়েছেন তাদের কেউ কেউ। এসব নিয়ে আজকের আলোচনা জিরো টলারেন্স। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা আমেনা খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। স্বাগত আপনাদের। অপু উকিল, আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে 14 দলীয় নেতারা 14 দলীয় জোটের পক্ষ থেকে সরকারকে জিরো টলারেন্সের থাকার দাবি জানিয়েছেন। আপনি কি দাবির সঙ্গে একমত? আমি তো অবশ্যই একমত, এবং এটা তো নতুন দাবি না, এটা তো এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? আমি এই দাবির সঙ্গে অবশ্যই একমত। এই দাবি থাকার মানে হচ্ছে এতদিন সরকার জিরো টলারেন্সে ছিল না। না, জিরো টলারেন্স তো মানে জিরো টলারেন্সের জন্য দাবি জানাতে হবে কেন? একটা দেশে আইন থাকবে, বিচার থাকবে, জিরো টলারেন্সের জন্য দাবি কেন? আজকে 14 দলের সভায় যেটি বলা হয়েছে যে এই নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরে, ফেনীতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যার সঙ্গে যারাই জড়িত হোক তারা সেখানে দল বা কোনো দিদি এটার জন্য দাবি জানাতে কেন হবে? দাবি না, দাবি জানানো হয়নি, দাবি জানানো হয়েছে এবং সেই দাবির সাথে আপনি একমত পোষণ করেছেন। না, আমি বলেছি যে মানে তাদের যে চাওয়াটা 14 দল যেটা মনে করছেন যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কিন্তু সেটা বলতে হবে কেন? না, এটা মানে দেশে আইনের শাসন নাই? অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই হত্যাকাণ্ড ঘটেছে তখনই তিনি বলেছেন যে অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে কেন? না, এটা মাননীয় প্রধানমন্ত্রী তো এই হঠাৎ করে যখন এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো এর পেছনে নিশ্চয়ই একটি ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্র থাকা স্বাভাবিক হত্যাকাণ্ড হোক আইনের কোর্সে চলবে এবং তার স্বাভাবিক গতিপথই তার নির্ধারণ করবে। তার জন্য কাউকে দাবি বা জানাতে হবে কেন? মাননীয় প্রধানমন্ত্রী বা কেন বলতে হবে যেটা? না, দাবি না, এটা স্বাভাবিক হত্যাকাণ্ড না। এই কারণে আমরা দেখেছি দেখেন লক্ষ্মীপুরে যখন একরাম উপজেলা চেয়ারম্যান তাকে যে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে পেট্রোল ঢেলে গাড়িতে হত্যা করা হলো এবং সেই আগুনে তপ্ত লাশ দেখে বাংলাদেশে যেমন আঁতকে উঠেছে, এই চিহ্ন, এই বিভীষিকাময় চিহ্ন কিন্তু আমরা আজকে নতুন দেখছি না, আমরা 2 বছর ধরেই দেখছি। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার যে চিহ্ন বা লাশ, সেটা কিন্তু এই দেশের মানুষ 2 বছর ধরেই দেখেছে, যেটা বিএনপি, জামাত, হেফাজত এই 2 বছর এই কাজগুলো করে এসেছে এবং আওয়ামী লীগ সেই কাজগুলি প্রতিরোধ করতে ব্যর্থতা না, প্রতিরোধ করতে সমর্থ হয়েছে বলেই বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জে ওই যারা খুন হয়েছে তাদের বাড়িতে গিয়ে র‍্যাব বন্ধের দাবি জানিয়েছে, কারণ তারা আবার ওই 3 শক্তি আগামী দিনে আবার সেটাও আমরা একটা অন্য প্রসঙ্গে আবার আসবো যে বেগম জিয়া যখন ওই বাড়িতে গিয়েছেন তখন তিনি তার কারোর সঙ্গে কিভাবে কথা বলতে পেরেছেন, কিভাবে কথা বলতে পারছেন সেটা একটু দেখতে হবে। জেবা আমেনা খান, আপনি কি একটু বলবেন যে বেগম জিয়া যে এই কথা বললেন যে আওয়ামী লীগ আরো পচলে তারপরে আন্দোলন, তো এই পচা সম্পর্কটা কি এরকম যে গুম, অপহরণ, খুন এটাই আওয়ামী লীগের পচন, না আরো আওয়ামী লীগের পচন আছে? থ্যাংক ইউ খালেদ, আজকে এখানে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আওয়ামী লীগের পচার তো আর সীমা নাই। এখন যদি আপনি দেখেন ব্যবসার ক্ষেত্রে, আপনি যদি দেখেন গুম, হত্যা সবই কিন্তু ওনারাই করছেন এবং নিজেদের ভিতরে মারামারি। আজকে নারায়ণগঞ্জ বলেন বা ফেনী বলেন বা যেটাই ইনসিডেন্টসগুলো আপনি যদি দেখেন, এটা কিন্তু এনাদের নিজেদের ভিতরে মারামারির মধ্যেই কিন্তু এগুলো হয়েছে এবং এইগুলো হচ্ছে। এই যে এইটাতে আমাদের কিন্তু যে কথাটা ম্যাডাম বলেছেন বা ম্যাডাম খালেদা জিয়া বলেছেন যে আমরা আরো পচলে মানে কি যে গুম খুন ঘটনা আরো বাড়লে? এটা তো শুধু গুম খুন মানে আর কি হলে জনগণের মানে জনগণ কিন্তু অলরেডি একদম ফেড আপ। না, জনগণ আরো ফেড আপ হলে জনগণ কিন্তু আরো ফেড আপ হয়ে যাবে, নিজেরাই নামবে। না, জনগণ আরো ফেড আপ হলে তারপরে নিজেরা নামার পরে বেগম জিয়া নামবেন না, নট নেসেসারিলি। আমরা তো আমাদের আন্দোলন করেই যাচ্ছি। আরো পচুক বলতে কি বুঝাচ্ছেন? যে এখন একটা পচা অবস্থা আছে, আরো পচুক, আরো খারাপ অবস্থা হোক মানুষের, তারপর আমি নামবো? না, মানুষের না, আজকে আওয়ামী লীগের। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম বিগত 1 বছর থেকে, যে এই যে কথাটা বললেন আমার অপু উকিল, উনি সাথে আছেন, যে বিএনপি, জামাত, খুন, গুম, হত্যা এগুলোর মধ্যে তো ছিল না। উনি বলতে চাচ্ছেন যে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। এখানে কিন্তু কোনো, উনি যে জিনিসটা বলেছেন এখানে কিন্তু কোনো গ্যারান্টি নাই যে ওরাই করেছে। আজ পর্যন্ত কি সরকার কাউকে ধরতে পেরেছে? ওয়াই ডোন্ট দ্য গভর্নমেন্ট
গো অ্যান্ড গেট দ্য কালপ্রিটস। শুধু যদি বলা যে বিএনপি করেছে বা জামাত করেছে, এগুলো না বলে ধরুক, লোকজন ধরুক। লোকজন না ধরে ওনারা শুধু বলবেন যে জামাত করে দিয়েছে, বিএনপি করে দিয়েছে। হাউ ডু উই নো দ্যাট দে আর জামাত বিএনপি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না ডিক্লেয়ার হরতাল দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে ডিক্লেয়ার হরতাল করা হয়েছে, ডিক্লেয়ার অনেক কিছু করা হয়েছে, পুরে মারা হয়েছে, এটা তো বলতে পারবেন না। এটা তো কোনো এভিডেন্স আছে। উত্তরাঞ্চলের যে কানসাটে একটি বিদ্যুৎ কেন্দ্রে ঘোষণা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। না, মসজিদে ঘোষণা দিয়ে সাইদির চেহারা দেখা গিয়েছে বলে মানুষকে পুড়িয়ে মারা, মসজিদে আগুন দিয়ে মসজিদে আগুন ধরানো, অন্য মানুষকে মারা হয়েছে। কে বলেছে এটা? এটা সবাই জানে, ফটিকছড়িতে বিএনপি স্বীকারও করে নিয়েছে। এখানে এখন এইগুলাকে ঢাকা চাপা দেওয়ার জন্য যেটা আওয়ামী লীগ এখন করছেন, উনি এই জিনিসটাকে তুলে এনেছেন। আমি যেটা জানতে চাচ্ছি যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরো পচা বলতে কি? আমি এখনকার কথা বলতে চাই, এখন বর্তমানে কথা আরো পচা বলতে কি বোঝাতে চাচ্ছেন? আরো পচা, আর আপনি দেখেন না কি হচ্ছে, মানে আর কতখানি পচা? আরো যত আপনারা এদেরকে ইয়াতে করবেন, হিডেন এজেন্ডাস অল উইল বি ডিসকভার্ড। আর হচ্ছে তো, তাই না? হচ্ছে না? আপনি দেখেন এই যে আপনাদের মন্ত্রীরা, আপনাদের এমপিরা কি করছে। আজকেও তো একটা পেপারে ছিল যে আপনাদের যে কক্সবাজারের এমপি সাংবাদিকদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। এই ধরনের অনেক কিছু তারা করছে, কিন্তু আমরা আবার বিএনপির আমলে কখনো কোনো মন্ত্রীর জামাই কোনো অপরাধের জন্য ধরা পড়েছে এরকম শুনি নাই। হ্যাঁ, শুনেন নাই, কিন্তু এখন তো কারণ কোনো মন্ত্রী জামাই কোনো অপরাধ করেন নাই, এটা আমি বলবো না, বিকজ there are always things that happens which is beyond maybe। আমি আবার আপনার কাছে আসবো জনাব শামীম রাজা। নারায়ণগঞ্জ ফেনী লক্ষ্মীপুরের ঘটনা, আজ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূর আলম লিনি বলেছেন আওয়ামী লীগের ভেতরে কিছু দুষ্কৃতিকারী বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে। আপনি এটাকে এদের উপরে ফেলতে হবে, এই আত্মসমালোচনা আপনি কিভাবে দেখেন? আত্মসমালোচনা নাকি আওয়ামী লীগের কেউ কোনো কিছু করলেই তাদেরকে ভেতরকার দুষ্কৃতিকারী ইত্যাদি অভিহিত করা হয়? এটা শুধু আওয়ামী লীগ বলে না, এটা যে কোনো আমাদের দেশের রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য, যে যখন এই ধরনের কাউকে আবিষ্কার করা হয় তখনই আমরা এই ধরনের বলি যে দলের মধ্যে দুষ্কৃতিকারী ঢুকেছে। আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে চাই। একটা দলে তো একজন অপরাধী থাকতেই পারে, তো অসুবিধা কি? তাকে আপনি ওয়াইপ আউট করেন, তাকে বের করে ফেলেন। কিন্তু যে কোনো একজনকে আপনি খুঁজে পেলেই একেবারে বলবেন যে অন্য দল থেকে এসে ঢুকে গেছে, এর আগে সে ইত্যাদি ইত্যাদি দল করতো, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে ওই বাস্তবতা এখন আর আমরা বাস করি না। আপনার একটা বড় দল এবং সেটা সারা দেশব্যাপী তার নেটওয়ার্ক আছে, দেশে প্রচুর মানুষ, দলেও এখন মানুষ বাড়ছে, দলের সদস্য সংখ্যা বাড়ছে, তার মধ্যে দু একজনকে দুষ্কৃতকারী থাকতে পারে না? থাকতেই পারে, অপরাধে থাকতেই পারে, দু একজন খুন হত্যার সাথেও জড়িত হয়ে যেতে পারে। তো যে হয়ে যাবে স্বাভাবিক, তার নাগরিক হিসেবে তার বিচার করবেন। আপনি বলবেন যে আমার দল এসে ছিল, সে অন্যায় কাজটা করেছে, তাকে আমরা গ্রহণ করতে পারছি না। দলের মধ্যে ঢুকেছে তার মানে কি? যে অন্য কোথাও উৎপাদিত হচ্ছে এবং সে আমার দলের মধ্যে ঢুকেছে। এই ধরনের বিষয়গুলো রাজনৈতিক বিবৃতিতে ভালো শোনায়, কিন্তু এগুলো আসলে আমাদেরকে খুব একটা আকৃষ্ট করে না। যেমন যে একটু আগে বলছিলেন সরকারকে আরো কঠোর হতে হবে, একটা দল বলছে, এগুলো কোনো কোনো ক্ষেত্রে আমার মনে দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা ছাড়া আর কোনো কিছু না। আসল বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই ফেনীর ঘটনার পরে, নারায়ণগঞ্জের ঘটনার পরে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপটা কতটুকু এগোচ্ছে বা গড়াচ্ছে, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে আমি এইটুকু অন্তত কৃতিত্ব দেব যে অন্য অনেক সময়ের তুলনায় একটা সরকার এখন উদ্যোগ নিয়েছেন, কাজগুলো এগোচ্ছে। এখন যতক্ষণ একটা পর্যায়ে না যায় ততক্ষণ খালেদ আমি অন্তত কোনো রাজনৈতিক দলের সদস্য যেহেতু নই, সুতরাং এইভাবে অন্তত আমি বলবো যে একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত, একটা রূপ না নেওয়া পর্যন্ত আমার পক্ষে মন্তব্য করা খুব কঠিন যে কতখানি সেটা বাস্তবায়িত হয়েছে। যে জিরো টলারেন্সের কথা আপনি বলছিলেন, এখন আপনার অপরাধী করাপশনের ক্ষেত্রে আপনি জানেন বড় বড় দুর্নীতির ঘটনা ঘটেছে, সরকার বলবে আমি অন্তত ধরেছি, আগের সময় ধরা হয়নি, এক্ষেত্রেও ধরা হয়েছে, কিন্তু সেটা চূড়ান্ত পরিণতি কি হচ্ছে, শেষ পর্যন্ত কতটুকু তাকে বিচারের আওতায় আনা যাবে, এদের ব্যাপারে শাস্তি বিধান করা যাবে, তখন হয়তো আমরা মন্তব্য করতে পারবো যে আসলে জিরো টলারেন্সটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এটা আমি মনে করি শুধু পলিটিক্যাল রেটোরিক্সের ব্যাপার না। আপনার জিরো টলারেন্স হঠাৎ করে একদিন সকালে ঘুম ভেঙে প্রতিষ্ঠা করা যায় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। আপনি অ্যান্টি করাপশন কমিশনকে কিভাবে রাখবেন, আপনি বিচারিক আদালতকে কতখানি স্বাধীনতা দেবেন, তাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কতখানি চাপমুক্ত ভাবে কাজ করবে, এবং তার উপর তো নির্ভর করবে জিরো টলারেন্সটা আপনার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। এবং এটা তো শুধু মুখের কথা না। তো আমার মনে হয় যে প্রসঙ্গে আপনি কথাটা বলেছেন, সেখানে মন্ত্রীদের বা তার দলের নেতাদের আরো কঠোর হতে হবে, এই ব্যাখ্যাটা আমার কাছে খুব একটা স্পষ্ট না। যে আরো কঠোরতার অর্থ কি তাহলে এখানে স্লথগতিতে বিষয়টা এগোচ্ছে এই কারণে তারা বলছেন, নাকি তারা ধারণা করছেন এরকম যে জিরো টলারেন্সের আরো অন্য কোনো অর্থ আছে কিনা, অথবা আমি যে কথাটা আগেই বললাম, আমার কথাটা খুব অস্বস্তিকর শোনাতে পারে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন কিনা যে আমরা জাগ্রত আছি। আসল বিষয়টা হলো জিরো টলারেন্স তখন হবে যখন এটা তারা বিচারের আওতায় আসবেন, আইনের আওতায় আসবেন, এবং আগের ঘটনাগুলোর মতো ঘটবে না। এই রাষ্ট্রের প্রত্যেকটা রেজিমের সময়
এরকম অনেক বড় বড় ঘটনা রয়েছে, একেবারে রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জিরো টলারেন্স সেখানে কোনোভাবেই রক্ষিত হয়নি, তার কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি, এবং এই ধরনেরও ঘটনা ঘটেছে এর আগে। তো সেক্ষেত্রে যদি হয় তখন হয়তো আমরা মন্তব্য করব। আমি একটু জোনাসকে আপনার কাছে আসি যে আপনি নিশ্চয়ই গতকালে পত্রপত্রিকা থেকে শুরু করে আজও এরকম লেখা হচ্ছে যে ফেনীর ঘটনা বা লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ এইসবের ঘটনা আসলে বহুদলীয় কীর্তি, আওয়ামী লীগ, বিএনপি, এর আত্মীয়, সে তার খালাতো ভাই, মামাতো ভাই, সেরকম এই যে রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, পুরো রাজনীতির উপরে এক ধরনের ঘৃণা জন্মে যাচ্ছে, এতে আপনি আপনাদের দায় কতটুকু মনে করেন, আপনারা যারা অন্যরকম রাজনীতি করেন তাদের? না, আমাদের দায় বিষয়ে আমি মানে নিশ্চয়ই বলবো। তার আগে বিষয়টা সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে, সেটা বলি। প্রথমে আপনি যে জিরো টলারেন্স বলেছেন, আজকাল বেশ চমক দেয়া শব্দ জিরো টলারেন্স, কিন্তু এগুলো আগেও আমরা শুনতাম, তখন বলা হতো বরদাস্ত করা হবে না, হ্যাঁ আমরা এটা প্রশ্রয় দিব না, তো সুতরাং জিরো টলারেন্সে এসে নতুন করে খুব অর্থ দাঁড়ায় না। এটা কি রাজনৈতিক বাগাড়ম্বর? আমি সেটাই বলবো যে এখনো বর্তমান সরকার যে কথা বলছেন এবং আজকেও 14 দলের নেতারা যে দাবি করেছেন, এগুলো রাজনৈতিক বাগাড়ম্বরের বেশি কিছু যেতে পারবে না। কেন যেতে পারবে না সেই বিষয়টা আমি একটু বলতে চাই, এবং সেজন্য আমাকে দয়া করে 3 মিনিট সময় দিবেন। প্রথম কারণ হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যে দেশে টাকা বানানোর প্রধান হাতিয়ার, সেই দেশে কি দেখবেন আপনি যে বিভিন্ন গ্রুপ, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো চেষ্টা করবে কতটা ক্ষমতার কাছাকাছি আসা যায়, এবং এই ক্ষমতার কাছাকাছি আসার জন্য তারা পরস্পর যে প্রতিযোগিতা করছেন, একে অপরকে তারা ল্যাং মারবেন, ফিজিক্যালি অ্যানিহিলেট করতে চাইবেন, অর্থাৎ একেবারে বিনাশ করে দিয়ে, শারীরিকভাবে একেবারে খতম করে দিয়ে তারপর তারা আসতে চাইবেন। ফলে রাষ্ট্র ক্ষমতা যে দেশে টাকা বানানোর প্রধান হাতিয়ার থাকবে, সেখানে এই ধরনের ঘটনাগুলো আসলে মূলত এই মূল কারণের আউটকাম, মানে ফলাফল। ফলে আমরা ফলাফলটার উপরে যদি প্রধান গুরুত্ব দিই, মূল যে কারণ রাষ্ট্র ক্ষমতা যেখানে টাকা বানানোর হাতিয়ার হয়ে গেছে, সেই দিকে আমরা নজরই ফেলবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব, জিরো টলারেন্স দেখাবো, এটা খুব মানে একেবারেই কল্পকথার মতো শোনাবে। কেন শোনাবে? দ্বিতীয় জায়গায় আসি যে আপনি দেখুন যে রাষ্ট্র ক্ষমতাটা যখন টাকা বানানোর হাতিয়ার হয়, তখন রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে সবগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে আপনি দলীয়করণ করতে চান। কেবল দলীয়করণ করতে চান না, আপনার নিজের সুবিধায় কাজে লাগানোর জন্য এগুলোকে আপনি ইন সার্ভিস দুর্নীতি, এখান থেকেও টাকা বানানোর। আপনি পুলিশের দিকে তাকায় দেখেন, সেখানে নিয়োগ, বদলি, পদোন্নতি এমনভাবে একটা টাকার বাণিজ্যে পরিণত হয়েছে যে পুলিশ তার ইন সার্ভিস দুর্নীতির কারণে সে বাইরে গিয়ে দুর্নীতি করতে বাধ্য। ফলে এই যে পুরো প্রতিষ্ঠানগুলোকে আপনি দলীয়কৃত করে তার ইন সার্ভিস দুর্নীতি করে প্রতিষ্ঠান হিসেবে আর রাখেননি, রাষ্ট্র আর সরকারকে আলাদা করা যাচ্ছে না। দল এবং রাষ্ট্র, যেখানে একটা সেপারেশন অফ পাওয়ার কিংবা এক ধরনের ভারসাম্য থাকার কথা, সেটা একাকার হয়ে যাচ্ছে। তৃতীয়, দেখেন আপনি পলিটিক্যালি, মানে আপনার রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য আপনি এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আপনি ব্যবহার করছেন, আপনি গুম, খুন, হত্যার কাজে ব্যবহার করছেন। তখন এটা তো সরকারি নির্দেশ হচ্ছে, তখন এই ধরনের বাহিনীগুলো কখনো কখনো প্রাইভেট প্র্যাকটিসে যেতে পারে, এবং সেটা আমরা আজকাল দেখতে পাচ্ছি যে তারা তখন টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলিংয়ে যাচ্ছেন। এই যে 3টা জায়গা আপনি তৈরি হয়ে আছে, এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত, এবং এইরকম পরিস্থিতিতে আপনি বহাল রেখে রাজনৈতিক বাগাড়ম্বর আমরা শুনবো, কিন্তু রুল অফ ল এটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার মতো সাংগঠনিক যে, অর্থাৎ সংবিধান থেকে শুরু করে তার আইনি ব্যবস্থা বলি, এর মধ্যে আমরা কোথাও দেখতে পাচ্ছি। এর জন্য এই 2 দল ছাড়া দায়ী কে? এই প্রধানত 2 দল এটা দায়ী, বাংলাদেশের শাসকরা দায়ী, এবং যেভাবে যে শাসন ব্যবস্থাটা তৈরি হয়েছে, এই আইন, এই শাসন ব্যবস্থা, এই সংবিধান জনগণের স্বার্থ রক্ষা করতে পারছে না। আজকে বাংলাদেশে জনগণের যে রাজনৈতিক দল, জনগণের যে প্রতিরোধ, এই প্রতিরোধ গড়ে ওঠার কাজটা আগে হয়েছে বিভিন্ন সময়, তারা আন্দোলনও করেছেন, কিন্তু নানান কারণে তাদের সাফল্য সৃষ্টির ব্যর্থতার কারণে এই জনপ্রতিরোধের শক্তিগুলো দুর্বল হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে জনপ্রতিরোধের শক্তি চিরকাল দুর্বল থাকবে। জনপ্রতিরোধের শক্তি কিন্তু ক্রমাগত শক্তিশালী হওয়ার বাস্তব ভিত্তিটা তৈরি হচ্ছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি। 3 মিনিট শেষ, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আরো কথা হবে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাকিব, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে আপনাদের দায়টা, আমরা সব দায় বিএনপি এবং আওয়ামী লীগের উপরে চাপাই, আপনারা যারা রাজনীতি করছেন তাদের দায়টা যদি একটু বলেন। না, মানে প্রথমত এই যে এই একটা যে কি বলবো, যে মানে একটা কায়েমি স্বার্থ এখানে কায়েম হয়েছে,
এবং এরা যে ভয়াবহ মানে নিরাপত্তাহীনতা জনগণের জীবনে তৈরি করেছে, আসলে গণপ্রতিরোধ ছাড়া এটা আসলে কোনোভাবেই সংকুচিত করা যাবে না। গণপ্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই ভূমিকা আছে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমরা গুম খুনের বিরুদ্ধে সাধ্যমতো নারায়ণগঞ্জে হরতাল থেকে শুরু করে ঢাকা শহরের প্রতিরোধ সারা দেশে চেষ্টা করেছে। কিন্তু আজকে এই দুই দল রাষ্ট্র, রাজনীতি, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, একেবারে শহর থেকে গ্রাম পর্যন্ত যে একটা বিরাট মানে ক্লায়েন্টের চেইন তৈরি করেছে, এটা এমন ভাবে পুরো সমাজকে আজকে গ্রাস করেছে যে জনগণ একটা অসহায় অবস্থার মধ্যে আছে। ফলে প্রতিরোধের শক্তিগুলোতে এগিয়ে আসার যে স্পেসটা, গণতান্ত্রিক স্পেসটা কি সবাই কিছু না কিছু লাভ পেয়েছে না, গণতান্ত্রিক স্পেসটা বন্ধ করে দিয়েছে। তার ফলে প্রতিরোধগুলোতে আজকে জনগণ খুব বেশি সেইভাবে এগিয়ে আসছেন না বড় আকারে। কিন্তু আমি মনে করি যে এই প্রতিরোধের সূচনা তৈরি বাংলাদেশের সবচেয়ে পপুলার দল, আপনি সবচেয়ে পপুলার দল, পপুলারিটি তো মাস্তানি দিয়ে তৈরি হয়েছে, অর্থ দিয়ে তৈরি হয়েছে। সেটা পপুলারিটিকে অস্বীকার করছেন আপনি সাকিব ভাই, এবং আপনাদের ব্যর্থতাকে ঢাকতে চেষ্টা করছেন। বিএনপি আওয়ামী লীগ পপুলার দল কারণ বিএনপি আওয়ামী লীগ জনগণের কাছে যেতে পেরেছে, বিএনপি আওয়ামী লীগ জনগণের কাছে যেতে পেরেছে। তিনটে জিনিস, একটা হচ্ছে অর্থ, মাস্তানি, পেশি শক্তি এবং প্রশাসনের কাজটা বন্ধ করুন। মিডিয়াকে আপনি সমানভাবে সুযোগ দিন, সমান প্রতি সমান সুযোগ দিতে বলুন। মিডিয়া সুযোগের কথা বলছেন, মিডিয়াতে বামপন্থী নেতারা, নেত্রীরা, কর্মীরা, কর্মকর্তারা যত সুযোগ পাচ্ছেন সেটা সাংঘাতিকভাবে ডিসপ্রপোর্শনেট, সাংঘাতিকভাবে ডিসপ্রপোর্শনেট। না, ডিসপ্রপোর্শনেট কিভাবে বলছেন? আজকে যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন সন্ত্রাসের সাথে যুক্ত নয়, আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সন্ত্রাস, দুর্নীতির সাথে আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। না না, আপনি কি বলতে চাচ্ছেন যে গায়ের জোরে প্রতিনিধিত্ব করছেন বাকিরা? পেশি শক্তি এবং গায়ের জোরে এটা আপনি বলতে পারেন, সেটা আপনার ভাষা। কিন্তু বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পপুলার দল, গত 40 বছর ধরে আছে, আরো হয়তো আরো 400 বছর ধরে থাকবে অপুদিরা যদি যতদিন আছেন। অপুদি, কিছুদিন ধরে দেখা যাচ্ছে গুম, অপহরণ, খুনের ইস্যুতে ঢাকায় বেগম খালেদা যেসব সমাবেশে অংশ নেওয়ার কথা, সরকার সেগুলিকে বাধা দিচ্ছে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারি দল কি জনগণের দাবি দেওয়া বা দাবি দেওয়া নিয়ে বিএনপির মাঠের কর্মসূচিকে ভয় পাচ্ছে খুব সাংঘাতিকভাবে? কখনোই না, কারণ বাধা দিচ্ছে এটা কি ঠিক না? কখনোই বাধা দিচ্ছে না। তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সভা করতে পারেনি, সেটা পারমিশন ছিল না, তাদের পারমিশন ছিল না। এবং তারা যেটা করছে মানে অবশ্যই বাধা দিয়েছে, আমি নিজে ছিলাম ওখানে। প্রতিটি সভাতে দাঁড়িয়ে তারা হুমকি দিচ্ছে, এবং হুমকির ভাষা হচ্ছে এই, যেই দিন রিজভী সাহেব বললো, একটা প্রশ্ন করবো আমি একটু দিদিকে প্রশ্ন করতে চাই। দিদি, যে সভাটা হয় নাই সেই সভায় দাঁড়িয়ে কি হুমকি দিবে? না, সেই সভায় না, সেই সভায় না, যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তাদের কোনো পারমিশন ছিল না। আমি বলতে চাচ্ছিলাম, যেই দিন আমাদের উপজেলা রশিদ দেখলাম, না না, সেটা পরে এনেছে, তারা পরে এনেছে, এবং সেইখানে পুলিশ যখন তাদের কাছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে গেল, তারা সেখানে কোনো কিছু দিতে পারেনি, কাগজ তাদেরকে দিতে, পারমিশন তাদের আগে ছিল না। আর আমি বলতে চাচ্ছিলাম যে তারা সমাবেশে দাঁড়িয়ে যে হুমকি দিচ্ছে, সেটি সশস্ত্র সংগ্রামের হুমকি দিচ্ছে। রিজভী সাহেব যেদিন বললো যে ক্ষমতা যদি না ছাড়ে, নির্বাচন যদি না দেয়, তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে, সেদিনই একরাম সাহেবকে আমি বেগম জিয়াকে উদ্ধৃত করি। বেগম জিয়া বলছেন যে গুম হওয়া নেতাদের স্বজনের মতো স্বজনদের এইগুলি ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। এই সময় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি বেগম জিয়া সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। উনি মাছের মায়ের পুত্র শোক হলে তো চলবে না। উনি বলেছেন, উনি যারা খুন হয়েছে সেই বাড়িতে গিয়ে উস্কানি দিয়েছেন, এবং উস্কানি দিয়ে তিনি কি বলেছেন? তিনি বলেছেন র‍্যাবের বিরুদ্ধে বলে যান আমি আপনাদের পাশে আছি। ডাইরেক্ট এই কথা বলেছেন। উনি কি এটা বলতে পারেন? উনি সেখানে দাঁড়িয়ে যদি বলতেন, সরকারকে যদি বলতেন যে এটার বিচার আমরা চাই, এই বিচার যতদিন না হবে আপনাদের পাশে আছি, তিনি তো সেই আহ্বান জানায়নি। তিনি বুঝলাম না যে র‍্যাব এই ঘটনাটা ঘটিয়েছে, র‍্যাবের যদি এটা কথা বলার ব্যাপারে এটা বলবেন না? না, এটা উনি বলতে পারেন না। উনি বলছেন যে র‍্যাবের বিরুদ্ধে বলে যান। র‍্যাব ওনার সৃষ্টি, উনি র‍্যাবের সেই পেট্রি থেকে শুরু করে দিয়েছেন, উনি র‍্যাবকে দিয়ে যেটা। আচ্ছা, আমি একটু সাকিবের ব্যাপারে যে একটি কথা বলছি। আপনি সাকিব ভাই বলছে যে টাকা বানানোর হাতিয়ার এই রাষ্ট্র। আচ্ছা, টাকা বানানোর যদি রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা যদি টাকা বানানোর হাতিয়ার হতো, তাহলে বাংলাদেশ কিন্তু আজও এই 2 বছরের সহিংসতা পেরিয়ে জিডিপি প্রবৃদ্ধি 6.12 তে, আপনি বলবেন প্লিজ, জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশের মাথাপিছু আয়
$1190 $90 হতো না, রিজার্ভ $20 বিলিয়ন হতো না, দিদি, মধ্যম আয়ের দেশে বাংলাদেশ যেত না। দিদি আমি একটা কথা মধ্যমায়ের বলি, এসে এখনো যায়নি। দিদি আমি একটা কথা বলি, 2008 সালের নির্বাচনের আগে আপনারা সবাই বলেছিলেন এই টাকা বানানোর হাতিয়ার প্রসঙ্গটা যখন তুলেছিল বামদলীয় নেতৃবৃন্দ বা অনেকে, তখন বলেছিলেন যে সবার, সকল সংসদ সদস্যের, সকল মন্ত্রী, সকল এমপির সম্পদের হিসাব দেওয়া হবে। আপনারা এবার বলেছেন এটি একটি বাজে কথা, আমরা এটা দিব না। না না, এটা বলেছে কি আমি জানি না, কিন্তু আপনি দেন নাই তো? আপনি দেন নাই তো? অবশ্যই আপনি সম্পদের হিসাবে দেন নাই তো? আমাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে, সকলের সম্পদ না, হিসাব সেটা তো দেন। যখন নির্বাচনে দাঁড়িয়েছেন প্রতি বছর বছর দেওয়ার কথা। প্রতি বছর সম্পদের হিসাব আপনাদের চাও। ইশতেহারে না, আছে প্রতি বছর দিবেন আপনারা, এবং প্রতি বছর হিসাব দিলে আপনাদের এক একজনের সম্পদ 5 গুণ, 6 গুণ, 10 গুণ, 18 গুণ, 25 গুণ বেড়েছে। সাকিব ভাই যেটা না, না, বলেছে, কিন্তু না, আমার একটা আমি প্রশ্ন, ছোট্ট আপনাকে- একটা প্রশ্ন আছে। খালিদ যে ভাই, না আপনি তো বলবেন, আপনার যখন আসবে তখন আপনি হ্যাঁ, বলবেন। অবশ্যই আপনার- বলবো। হ্যাঁ। এখন বললে তো আমি জি, আমি চুপ করে জি, থাকবো। দিদি, আপনাকে বলেন, বলবেন। বলেন, আপনি বলেন, আপনার থেকে জবাব দিতে হবে। সাকিব ভাই যেটা বলেছে টাকা বানানোর হাতিয়ার, সেই ট্রামটা আগের ট্রাম, এটা হাওয়া ভবনে আর টাকা বানানোর হাতিয়ার না, ছিল। আপনাদের হাওয়া সঙ্গে ভবনে অনেক আগে চলে গেছে, হাওয়া এখন ভবনের আর খবর হাতিয়ার নাই, নাই। কতগুলো আর হাওয়া আপনি ভবন যেটা বানিয়েছে। বলেছেন এই সরকারই প্রথম যাদেরকে মন্ত্রী এমপিরা সম্পদের হিসাব দিয়েছে এবং সেই দেয় নাই, সম্পদের দেয় নাই, হিসাবের জন্য দেয় নাই, মন্ত্রী এমপি কেউ দেয় নাই। সম্পদের হিসাব দুদক দেয় নাই। সন্দেহ পোষণ করেছে বলে তাদেরকে মন্ত্রী বিচারের এমপিরা না, না, যাদের মন্ত্রীরা সম্পদের হলফনামায় হিসাব দেয় নাই। বেশি- যে বাবা, আমি আপনার কাছে আসি, হ্যাঁ। মন্ত্রী এমপিরা সম্পদের হিসাব দেয় নাই, না, না, এটা আমি এই প্রশ্নগুলো একটু উনাকে যে ইয়া বলেছেন ওগুলোই উত্তর দিতে আপনার জন্য চাই। আমার আলাদা প্রশ্ন ছিল। না, না, এটা এটা একটু উত্তর দিয়ে তাহলে দিন। আপনি 30 সেকেন্ডে আজকে দেন আপনি উত্তর। 30 সেকেন্ডে দিচ্ছি। আজকে দেখেন এই যে হলফনামা যখন বের হয়েছিল ইলেকশনের আগে, এবং কিভাবে দুর্নীতিগুলো করেছেন এমপি মন্ত্রীরা, ওগুলো কিন্তু একদম পেপারে একদম পুরাটা লেখা হয়েছিল। তারপরেও কিন্তু কিছু কিছু এমপিরা মন্ত্রী হয়ে গেছেন ওনারা, মানে ওনাদেরকে পুরস্কৃত করা হয়েছে আপনি কি দুর্নীতির জানেন জন্য। আপা যে আপনার বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা শুনেন, করেছেন? এটা শুনেন, জানেন শুনেন, আপনি? শুনেন, কালো না, না, টাকা কে আমার- সাদা আমার- করেছে, না, এটা এটা আপনি আমি জানেন যাবো না। তো? আমার কথা তো কোন হলো যে MP আপনারা কোন কিন্তু MP টাকাটা নিয়ে যে বাবা, মন্ত্রী যে বাবা, মন্ত্রী হয়ে যে গেল। বাবা, না, এটা আপনি জানেন যে বাবা, এই প্রশ্ন এবং তো, আপনারা এই যদি প্রশ্ন তো- mandate নিয়ে আসছেন, সবসময় পিছনের দিকে যাচ্ছেন কে? আপনারা কি করছেন? পিছনে যেতে হবে না। কেন পিছনে যেতে হবে? এখন এমপিদের কি করছে? যে বাবা, আপনাদের এখন এমপি কি মন্ত্রীদের করছে? যে বাবা, টাকা হিসাব আপনাদের নেওয়া হয় নাই। মন্ত্রীরা চুরি করে, তারপরে এমপিরা চুরি করে, তারা মন্ত্রী হয়ে যায়। না, তারপরে এটা- তারা চুরি শোনেন, করে। আমি একটা এটা কথা তো বলি, আপনারা- আপনি কি বলছিলেন না? আপনার জন্য যে আমার প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরে কি আপনি দিবেন না? আমি শামীম ভাইয়ের কাছে যাব। বলেন। সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারত নিয়ে গত কয়েক বছর আপনাদের অবস্থা দেখছি যে এটা কখনো জিরো টলারেন্স ভাব, আবার কখনো সহযোগিতার উদাত্ত আহ্বান, তারপর আবার অভিনন্দনের পর অভিনন্দন। আপনাদের অবস্থা কি পরিবর্তন হচ্ছে নাকি একই জায়গায় আছে ভারত নিয়ে? আমি মনে করি শুধু ভারত না, যে কোনো দেশ আমরা জিরো টলারেন্স করব পিওরলি আমাদের যদি বাংলাদেশের স্বার্থ যদি পুরোপুরি না হয়, তাহলে আমরা কারোর সাথেই বন্ধুত্ব করতে রাজি নই। আমরা বাংলাদেশের স্বার্থ সবচেয়ে প্রাইম। আজকে যদি ভারত আমাদের সাথে সুন্দর ব্যবহার করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়, অবশ্যই আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। অ্যান্ড উই ওয়েলকাম দেন। অবশ্যই আমরা শুভেচ্ছা দিব একটা নতুন সরকার আসলে, কারণ আমরা আশা করছি যে এই যে নতুন সরকার আসছে, তারা আমাদের প্রতি মানে বিএনপির প্রতি না, আমাদের দেশের প্রতি, তারা এই যে তিস্তা চুক্তি বা আপনি করিডোর বলেন, এগুলা নিয়ে আমাদের সমাধান ওনারা করবেন আমাদের সাথে বসে, এই আশাতে। এটা নট ভারত অনলি, যে কোনো দেশের সাথেই আমাদের স্বার্থ হলো আমাদের দেশ, আমাদের স্বার্থ, আমাদের কোনো দেশের কোনো দলের সাথে আমরা স্বার্থ রাখি না, আমাদের কংগ্রেসের সাথে যেমন ধরেন যে তিস্তা নিয়ে যে আপনারা লং মার্চ করলেন, জি। সেই লং মার্চের ক্ষেত্রে কংগ্রেস বা পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি কঠোর অবস্থানে কিন্তু আপাত দৃষ্টিতে গত কয়েক বছর ধরে আছেন বিজেপি। কিন্তু বিজেপির নির্বাচন নিশ্চিত হওয়ার পর আপনারা অভিনন্দনের প্রতিযোগিতা দিলেন, ধারাবাহিকভাবে অভিনন্দন জানিয়ে গেলেন। সেইটা কি মানে আপনারা কোনো আশার বাণী দেখেছেন, লক্ষণ দেখেছেন? অবশ্যই আমরা আশা করছি যে নতুন সরকার যেহেতু ভারতে এসেছে, এবং আমরা তো আশাই করব, তাই না, বাংলাদেশের জন্য, যে ওনারা আমাদের সাথে সুন্দরভাবে বসে একটা আলোচনার মাধ্যমে আমরা এই তিস্তা বলে না, আরো অনেক আছে, যেরকম ট্রেড কি জানি বলে, বায়োল্যাটারাল ট্রেড, যেগুলো সবকিছু নিয়ে ওনারা একটা সুন্দর আমাদের সাথে একটা সমাধান করবে, দিয়ে অভিষেকটা করে তারপরে এগুলো দিয়ে দেবে। নতুন সরকার সাথে নট নেসেসারি। আপনাদেরকে তো কংগ্রেস ক্ষমতায় বসিয়েছিল, আপনারা এখন কেন কিছু বলছেন না? নতুন সরকার আপনারা তো কংগ্রেসকেই চেয়েছিলেন, এজন্য তো জান নাই। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব শামীম রাজা আপনার কাছে আসবো হচ্ছে এই কথা নিয়ে যে এই ভারত সম্পর্কিত বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান এবং সেটাতে আমাদের দেশে কি প্রভাব। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব শামীম রেজা, ভারতীয় নির্বাচন, বিজেপির উত্থান
এবং অভিনন্দনের পর অভিনন্দন, এই প্রসঙ্গে আপনার কাছে আপনার মতামত জানতে চাইছিলাম। আমার মনে হয় যে এই অভিনন্দনের পরে অভিনন্দন নিয়ে আরেকদিন একটা যদি অনুষ্ঠান করা যায়, যে কিভাবে মোদি তার যে ভাবমূর্তি সেটাকে একেবারে বলা ছিল দেবতুল্য করে তুলেছেন এবং অভিনন্দনের পর অভিনন্দন তিনি সিক্ত হচ্ছেন। কিন্তু যে কথা আপনি একটু আগে জানতে চেয়েছিলেন যে এই ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থটা কি হবে বা তারা কিভাবে দেখছে, আমার কাছে খালেদ মনে হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়া চলাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রধান দুটো দলই তাদের মতো করে মোদিকে দেখছে। তার মধ্যে যদি বিএনপির প্রশ্ন তুলি, বিএনপি মনে রাখতে হবে এখন সরকারে নাই, বিএনপি রাষ্ট্রীয় প্রোটোকলের কোনো অবস্থানে নাই, কিন্তু সে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের একটা এবং তার বিপুল প্রভাব আছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির বড় আগ্রহের জায়গাটা হবে যে বিএনপির যে এজেন্ডাগুলো আছে তার প্রতি মোদী সরকার কতখানি সহমর্মিতা দেখাবে। এর বাইরে তো বিএনপির এই মুহূর্তে করবার কিছু নাই। বিএনপি কি এখন মোদীর সাথে কি বাণিজ্য আলোচনা করবে, পানি নিয়ে আলোচনা করবে, পররাষ্ট্র বিষয় নিয়ে আলোচনা করবে? সে পর্যন্ত বিএনপি নাই। অতএব বিএনপির যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো এখন কিন্তু আস্তে আস্তে একটু অস্পষ্টতার দিকে যাচ্ছে, যে সে আর এখন কেয়ারটেকারে আছে কিনা, তার অন্যান্য কি কি বিষয় আছে, এবং সেক্ষেত্রে মোদী বা মোদীর সরকার তাকে কতখানি সমর্থন দিতে পারে। আর আওয়ামী লীগের দিক থেকে আমি যেটা বুঝি, যেহেতু তারা সরকারে আছে, অতএব তাদের স্বাভাবিক তিস্তা একটা বড় বিষয় তাদের, তারা হয়তো মনে করছে যে মোদীর এক ধরনের উদার দৃষ্টিভঙ্গি হয়তো তিস্তা চুক্তিতে সহায়তা করবে। তারা বাণিজ্য বৃদ্ধির ব্যাপারটা তো অবশ্যই আগ্রহী। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত বিশ্লেষণে যেটা দেখা যায় যে এই নির্বাচনী প্রচার অভিযানের সময় মোদীর একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে, তিনি সাংঘাতিকভাবে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির উপর জোর দিয়েছেন। তার মানে ভারতের যদি কাশ্মীর ইস্যুস ধরি সহ অন্যান্য যে জায়গাগুলোতে যেখানে তার আভ্যন্তরীণ টেরিটোরিয়াল বিষয়গুলো জড়িত রয়েছে, বা অন্য কোনো রকম যদি সন্ত্রাসবাদের প্রসঙ্গ আমি আনি, সেটার আবার দুটো মাত্রা আছে, যে আন্তর্জাতিক একটা, তার ঘরোয়া একটা, সেইটা কিন্তু একটা বড় ধরনের এজেন্ডা এবং আমার মনে ভবিষ্যতে সেটাও হবে। সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ সরকারের একটা অবশ্যই বিষয় থাকতে পারে যে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে মোদী সরকারের যে রীতিনীতিগুলো থাকবে তার সাথে তার অবস্থানটা কি, এবং কানেক্টিভিটি যে আলোচনাটা বারবার হচ্ছে এই ক্ষেত্রে। এবং মোদী দেখেন তার এই যে শপথ অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটা কিন্তু খুব স্বাভাবিক না, মানে প্রতিবার এটা ঘটে না, এটা একেবারে সে মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে যেভাবে আমরা অভিষেক অনুষ্ঠানটা হতে দেখি ক্যাপিটাল হিলে, সেইভাবে রাষ্ট্রপতি ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে এবং খুব ওয়েল অর্কেস্ট্রেটেড। মানে আমি গণমাধ্যমের একজন পর্যবেক্ষক হিসেবে প্রায় সারাদিন পুরো বিষয়টা পর্যবেক্ষণের চেষ্টা করেছি, যে কিভাবে পুরো জিনিসটা একদম পরিকল্পিত সুপরিকল্পিত ভাবে সাজানো হয়েছে পুরো। এবার আমি ইতিবাচক অর্থে বলছি সেটা, কিন্তু যে কানেক্টিভিটির কথা বলছিলাম তার সাথে মনে রাখতে হবে যে তিনি অন্যান্য দেশের আগে আগে তার পাশের দেশগুলোকে ডেকেছেন, প্রতিবেশীদের দেশগুলো। এবং কানেক্টিভিটি দুটো জিনিস যদি আপনি দেখেন, একদিকে আফগানিস্তান, এবং সেখানে তার দুই রকম কানেক্টিভিটির বিষয় কাজ করে। সেই কানেক্টিভিটি শুধুমাত্র কতটুকু সড়ক হলো, ট্রানজিট হলো তা না, সেটা সাংঘাতিকভাবে ভারতের নিরাপত্তা এবং ভারত যে একটা শক্তিশালী জাতি হিসাবে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আফগানিস্তানে তার স্টেকটা কি হবে, বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলো, ওইদিকে একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে আমরা দক্ষিণ এশিয়া, তার ওই পাশে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এবং আমাদের যে অংশগুলোর সাথে বিভিন্ন সময় আওয়ামী লীগ বিএনপি সরকার যখন গঠন করেছে, যাদেরকে সহজ ভাষায় সেভেন সিস্টার্স আমরা বলে থাকি, সেই অংশের যারা ভিন্ন মতাবলম্বী রয়েছে বা যেভাবেই তাদেরকে আমরা যে লেভেলেই দেখি না কেন, সেখানে বাংলাদেশের অবস্থানটা কি, এটা ভারতের সঙ্গে সবসময় আমাদের একটা বড় আলোচনার বিষয়। এবং মোদির এইটাতে যেটা দাঁড়াচ্ছে, এই 7টা দেশ আফগানিস্তান সহ যদি ধরি 8টাকে যখন তারা ডেকেছে, আমার কাছে এটা অন্যরকম একটা অর্থে দাঁড়ায় যে তিনি তাদেরকে কি আস্থায় নিতে চাইছেন এবং আস্থায় নিয়ে কি একটা কানেক্টিভিটির জায়গা তৈরি করতে চাচ্ছেন কি, যে দক্ষিণ পূর্ব এশিয়া যার মাঝখানে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে তো তার ঐতিহাসিক একটা দিন দরবারের প্রয়োজন রয়েছে, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তো আমি এইভাবে আওয়ামী লীগের স্টেকটা সেখানে দেখছি, যে পানিটা শুধু না, বাণিজ্য শুধু না, কানেক্টিভিটির একটা বড় আগ্রহ কিন্তু আওয়ামী লীগের রয়েছে এবং কিছুদিন আগেও সেই বিষয়টাতে গেছে। অতএব বিএনপি এবং আওয়ামী লীগের এজেন্ডাগুলোকে আমি এই মুহূর্তে একেবারেই এক করে দেখছি না। না, এই বিষয়ে মানে ভারত বিষয়ে যেটা প্রথমেই একটা কথা বলবো, যে ভারতে একটা নির্বাচন হয়েছে এবং তাদের নির্বাচন তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। ফলে সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, এইটাকে একটা মানে অর্থাৎ মানে যে কি বলবো, যে ভারতে যে এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা মানে চালু আছে, চর্চা আছে, তার একটা আমরা ফলাফল দেখতে পেলাম এবং তার মধ্যে একটা সরকার পরিবর্তন হয়েছে। ফলে স্বাভাবিক রীতি অনুযায়ী এটা অনেকেই তাদেরকে অভিনন্দিত করবেন নতুন সরকার আসলে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা কি বলে সৌজন্যতামূলক বিনিময়। এখন আমাদের জন্য যেটা দেখা দরকার, বাংলাদেশ থেকে আমরা যেটা দেখবো, যে ভারতে যে নতুন সরকার ক্ষমতায় আসলো তার একটা তো রাজনৈতিক চরিত্র আছে, তার তো কতগুলো রাজনৈতিক কমিটমেন্ট আছে কিংবা ঘোষণা আছে, একটা তার এজেন্ডা আছে। সেটা বাংলাদেশের জন্য কি ধরনের
মানে প্রভাব নিয়ে আসতে পারে। এবং সেই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কেননা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং তার জোট তারা কিন্তু কতগুলো আওয়াজ তুলেছেন, এবং যে আওয়াজগুলো সমগ্র দক্ষিণ এশিয়ায় কি ধরনের প্রভাব ফেলবে, বিশেষত তাদের হিন্দুত্ববাদ নির্ভর যে তাদের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য যে মানে ভিত্তি করে যে আওয়াজগুলো, সেটার প্রভাব সারা উপমহাদেশে কি পড়বে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত তাদের মানে দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থটা তারা কিভাবে তারা রক্ষা করতে চায়, কিংবা তারা তাদের নিজেদের স্বার্থ কিভাবে আদায় করতে চায়, সেই অনুযায়ীও তাদের কিছু পরিকল্পনা আছে, এবং সেগুলো আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশ প্রশ্নে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা উঠেছে। বাংলাদেশের মানে কি বলে যে যারা বাংলাদেশ থেকে ওখানে অভিবাসী হয়েছে বলে তারা দাবি করছেন, তাদেরকে বাক্সপেটটা মানে তৈরি হতে বলেছেন, ফেরত পাঠাবেন। বিজেপির অনেক নেতা বাংলাদেশের 1/3 দাবিও করে বসছেন। ফলে এই সব বিষয়গুলো একটা ইমপ্লিকেশন আছে। কিন্তু আমি যে কথাটা এখানে বলতে চাই, এই মুহূর্তে আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সময় এসছে, এবং আরো সামনে আমাদের আলোচনা করতে হবে, কারণ বাংলাদেশের অনেকগুলো অমীমাংসিত বিষয় ভারতের সাথে এখনো মানে একেবারেই অমীমাংসিতই আছে। সেই অমীমাংসিত বিষয়গুলো বাংলাদেশ কিভাবে তুলতে পারবে তার উপরে ভবিষ্যৎ নির্ভর করবে। কিন্তু ভারতে একটা নতুন সরকার আসার পরে বাংলাদেশের সরকার এবং প্রধান যে বিরোধী রাজনৈতিক দল, সংসদে থাকুক আর বাইরে থাকুক, তাদের যে এরকম একটা প্রতিযোগিতামূলক মানে অভিনন্দনের, এটা কেবল সৌজন্যতার মধ্যে নাই, কেবল একটা প্রতিযোগিতা করার ব্যাপার, কে কার আগে তার প্রিয় ভাজন হবেন। এটা সম্ভবত কারণ এই যে তারা মনে করেন যে বাংলাদেশের গদি রক্ষা কিংবা গদিতে যাওয়া এটা অনেকটা ভারতের কর্তা ব্যক্তিদের ইচ্ছার উপরে নির্ভরশীল। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি ইমরোজ খালেদি বললেন যে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন বেগম খালেদা জিয়া, সেকেন্ড হয়েছেন জামাতে ইসলামীর যিনি প্রতিনিধি আছেন তিনি, থার্ড হয়েছেন জাতীয় পার্টির এরশাদ সাহেব, ফোর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে এই রেটিং আপনি করতে পারেন, কিন্তু প্রতিযোগিতা যে আছে এটা তো একটা মানে এই স্বীকৃতি আমরা পাচ্ছি, এবং যারা আমরা দেখতে পাচ্ছি যে বড় দুই জোট তারা প্রতিযোগিতা করে মানে অভিনন্দন জানাতে চাচ্ছেন। তার কারণে সম্ভবত এই, আবার রিপিট করি, গদিতে থাকা এবং গদিতে যাওয়াটা তারা ভারতের কর্তা ব্যক্তিদের অনুগ্রহের উপরে অনেকটাই নির্ভর করে বলে মনে করেন। যদি এটা হয়েই থাকে তাহলে কিন্তু আমরা যে গতবার ইলেকশন করলাম তাহলে কিন্তু আমরা ওইভাবে করতাম না, তাহলে আমরা তখনও ভারতের পিছনে দৌড়াতাম যেভাবে আওয়ামী লীগ দৌড়িয়েছে। আমরা কিন্তু ওই চিন্তা ভাবনা করি না, আমরা বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশের আগামীতে কি হবে। যে কোনো সরকার ভারতে থাকলে আমরা বাংলাদেশের জন্য যাতে ভালো হয় ওইভাবেই আমরা চিন্তা। বেগম জিয়ার ভারত সফর অবশ্য সেই কথাটি সাক্ষী দেয় না। বেগম জিয়া ভারত সফরে বলে এসেছেন যে কথাগুলি, সেই কথাগুলি মনে করলে আপনি দেখবেন যে সেই সাক্ষ্য কিন্তু জোনায়েদ সাকি যেগুলি বলেছেন সেগুলি ক্ষেত্রেই বেশি দেয়, যে আসলে আমরা মনে করি ভারত আমাদের ক্ষমতা আরোহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ, বড় দুই দল মনে করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আসবো আপনার কাছে। আমি একটু অপু উকিল আপনার কাছে আসতে চাই যে নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের ঘটনায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হয়েছেন, একটি কার্যকর বিরোধী দল না থাকার কারণে আওয়ামী লীগের ভেতরেই স্বার্থান্বেষী বিরোধী উপদল তৈরি হচ্ছে কিনা, এবং সেটা কতটা আগ্রাসী, কতটা ভয়ঙ্কর হবে বলে আপনি মনে করেন? আপনি দেখেন প্রত্যেকটি ঘটনায় আওয়ামী লীগের লোক মারছে, আওয়ামী লীগের লোক মরছে। অবশ্যই না, কার্যকর বিরোধী দল বিএনপির চেয়ে এখন যারা বিরোধী দল তারা বেশি কার্যকর, কারণ তারা যখন বিরোধী দলে ছিল তারা কি কোনো পার্লামেন্টে গিয়েছে, বিরোধী দলের ভূমিকা পালন করেছে, কোনো জনগণের ইস্যু ভিত্তিক আন্দোলন কর্মসূচি দিয়েছে, তারা কি জনগণের কথা বলেছে কোনোদিন? তারা কিভাবে বিরোধী দল হয়েছিল? দিদি আপনি যখন এই কথা বলেন তখন আমার একটা বিরতি দিতে হবে। এই কথা শুনতে আমি রাজি না, যে আপনি যদি বলেন যে এখনকার বিরোধী দল যে আগের বিরোধী দল কার্যকর, এটা একমত সেটি একমত হওয়া কোনোভাবেই গেল না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। যে বাবা আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আপনি কি আশা করছেন যে কি হলে দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সুশাসন ফিরে আসবে? আমরা যদি আসলে দেশে জিরো টলারেন্সটা করতে চাই এবং দেশকে এগিয়ে নিতে চাই, উই মাস্ট হ্যাভ রুল অফ ল। এটা খুবই ইম্পর্টেন্ট। আইনের শাসন, জুডিশিয়ারিকে ফ্রি অফ পলিটিসাইজেশন করতে হবে। আমি ওই দিন একটা কোর্টে গেলাম, যে দেখি স্পিকারের জামাই হলেন জজ। তো এইভাবে যদি ওনাদেরকে পোস্টিং করা হয় তাহলে, আচ্ছা বলবো না, যে কোনো একজন স্পিকারের জামাই হলেন, মানে আমাদের তো পার্লামেন্টে একজন স্পিকার, ডেপুটি স্পিকারের। আচ্ছা এখন কথা ওটা না, কথাটা হলো যে এইভাবে পলিটিসাইজেশন। কোন ডেপুটি স্পিকারের জামাই? কে এখন কর্নেল শওকত? এটা নিয়ে আলোচনা না করে আসলে না, আপনি একটা কথা বলেছেন তো, এটা একটা আসলে মানে খুব জুডিশিয়ারি যেটা যদি পলিটিসাইজেশন না হয় এবং
যে কোনো বাহিনী, পুলিশ হোক, র্যাব হোক, আমাদের মিলিটারি হোক, যেগুলো এগুলাকে যদি আমরা পলিটিসাইজেশন বন্ধ না করি, আমরা কিছুতেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ এভরি টাইম দে উইল বি ওয়ান গভর্নমেন্ট, ওনারা পলিটিসাইজেশন করবেন, আবার আরেকটা গভর্নমেন্ট আসবেন, ওনারা পলিটিসাইজ করবেন, আর যখন আপনারা কাউকে ধরবেন তখন যেহেতু উনি আপনার লোক, ছেড়ে দেওয়া হবে, এবং যদি আপনার লোক না থাকে তাহলে ছাড়বে না। তো দিস কাইন্ড অফ সিস্টেম ক্যানট ফাংশন ইন আ কান্ট্রি। অ্যান্ড আনাদার থিং, আমি যেহেতু একটা ব্যবসায়িক মহল থেকে আসি, এই যে পলিটিসাইজেশন অফ ব্যবসা, ট্রেড অ্যাসোসিয়েশনও স্টপ করতে হবে। আজকের আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছু মানে গত এক সপ্তাহের মধ্যে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এবং প্রথম আলমে এডিটোরিয়ালেও খুব বাজে অবস্থায় লেখা হয়েছে। এই যে পলিটিসাইজেশন গিয়েছে চরম অবস্থায় হয়ে গেছে। তার মানে এইটাকে আপনি সবচেয়ে বড় দায়ী করছেন। আমি একটু শামীম রেজার কাছে যাচ্ছি। শামীম ভাই, আপনি একটু বলবেন যে এই মুহূর্তে সুশাসন ফিরিয়ে আনার জন্য আসলে সবচেয়ে বেশি জরুরি কি? এর কোনো আলাদিনের চেরাগ নাই, কিন্তু যেটা হলো আমার মনে হয় যে খুব যদি ইমিডিয়েট বলা হয় কোনো কিছু, তাহলে যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ বাহিনী সহ আমি বলছি, সে র্যাব হোক বা যারাই হোক, এবং জনপ্রশাসন, অন্তত এই দুটো তিনটার উপরে যদি ক্রমশ চাপটা কমানো যায় এবং তাদেরকে তুলনামূলকভাবেও যদি তাদের মতো করে কাজ করতে দেওয়া যায়, সেটা একদম প্রাথমিক ধাপ হবে। আর দীর্ঘমেয়াদে মনে রাখতে হবে জিরো টলারেন্স কিন্তু একটা অনুধাবনেরও বিষয়। এটা যাদের ক্ষেত্রে করা হচ্ছে সেই জনগণ পারসিভ করে কিনা, তাদের প্রত্যক্ষণে জিরো টলারেন্সটা আসে কিনা, এবং সেক্ষেত্রে আপনি যদি আইনের স্লথ গতি রাখেন, এটা জিরো টলারেন্স কখনোই হবে না। আপনি যে আইন আছে সেটাকে যদি কার্যকর হতে না দেন, আপনি যদি প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি রুল অফ ল তো অনেক বড় একটা ব্যাপার, একটা ব্রড বেসড ব্যাপার। এটা কোনো সময় আলোচনাগুলো এত দার্শনিক পর্যায়ে চলে যায় যে এটাকে আসলে একটা কংক্রিট ফর্মে আনাটাই আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে, এবং সাধারণ মানুষ বুঝতে পারে না যে রুল অফ লটা কি, এটা কি ধরা যায় না, হাতের পাঁচ পা কোনটা। সবচেয়ে বড় কথা, এটাকে প্রয়োগযোগ্য করতে হলে একেবারে দৃশ্যমান যে জিনিসগুলো, অন্তত আইন শৃঙ্খলা বাহিনীকে তার ন্যূনতম স্বাধীনতাটুকু আমরা দিতে পারি কিনা, জনপ্রশাসনকে তার মতো করে আমরা কাজ করতে দিতে পারি কিনা। আর বিশেষ বাহিনী যত একটা বাস্তবতা, এটা বিভিন্ন কারণে প্রয়োজন হয়েছে সব সরকারগুলোর, অতএব তার যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেই সংস্কারও স্বল্প মেয়াদে কিছু কিছু সংস্কার করা সম্ভব। আমরা তার নিয়োগ পদ্ধতিগুলো দেখতে পারি, তাই না? তার মধ্যে এই যে বাণিজ্যের কথাগুলো উঠছে, সেগুলোকে আমরা আরো কঠোরভাবে দেখতে পারি। এর জন্য কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার নেই। আর সামগ্রিকভাবে আমাদের মনে হয় এই যে জিরো টলারেন্স সংক্রান্ত যে আলোচনাটা আপনি শুরু করেছেন, সেটা করতে দিতে হবে, সেটা গণমাধ্যমে হোক, বাইরে হোক। এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে ব্যাপারটা, এই বিষয় নিয়ে যে কথা বলা যায়, এটা নিয়ে যে মত দেওয়া যায়, সেটাকে সংকুচিত না করা, আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ। সেটাতে অনেক টলারেন্স দেখাতে হবে। সাকিব ভাই, আপনার মত? না, আমি ভালো ভালো কথা বলবো না, আমি বলবো যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের এখানে দরকার, এবং এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বর্তমানে যে ক্ষমতাসীন রাজনৈতিক জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন, তারা এটা করতে ব্যর্থ হয়েছে এবং তারা করতে অক্ষম। বিএনপি জামাতও অতীতে ব্যর্থ হয়েছে এবং তারাও সামনে সক্ষম হবে, তার কোনো রকম লক্ষণ নাই। কাজেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি জনগণের ভেতর থেকে উঠে আসা ছাড়া এর কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশে এটা কেবলমাত্র একটা শক্তি হলেই হবে না, রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিকরণ, রাজনীতির গণতান্ত্রিকরণ, যে দুর্বৃত্তায়িত রাজনীতি আজকে প্রাধান্য বিস্তার করেছে, একে হটিয়ে দিয়ে একটা গণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের রাষ্ট্রের যে একটা গণতান্ত্রিকরণ দরকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। সেটা নির্বাচন কমিশন হোক, সেটা বিচার বিভাগ হোক, সেটা দুর্নীতি দমন কমিশন হোক, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক। এইগুলোর যদি আমরা একটা গণতান্ত্রিকরণের জায়গায় না যেতে পারি, বাংলাদেশের কোনো সামনে ভবিষ্যৎ নাই। কোনো রেটরিক আউরে ভালো ভালো কথা বলে এনারা নসিহত শুনবেন না। আমি জনগণের কাছে সেই আবেদন রাখছি। আপনি কি মনে করেন যে সুশাসন প্রতিষ্ঠা আসলে এই মুহূর্তে কি করা উচিত, বা কি করা যেতে পারে, বা কি করা হবে? সাকিব ভাই তো বললো যে গণতন্ত্র নাই, উনি কোন গণতন্ত্রের কথা বলছেন আমি জানি না। সেই স্বৈর শাসকের গণতন্ত্র চান না, মানে তার আগে ফিরে যেতে চান? জনগণের গণতন্ত্র চাই। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে গণতন্ত্রের অধিকার আদায় করতে হবে। আপনারা সেটা করেন, সেটার জন্য তো দ্বার খোলা আছে। কিন্তু এই সরকার যেটি করেছেন, আপনি প্রাতিষ্ঠানিক দুর্বলতা সকল প্রতিষ্ঠানকে সুশাসনে ফিরিয়ে আনবার জন্য এই সরকার, যেরকম এখন পার্লামেন্ট আছে, যে গণতন্ত্র, এরকম আইনের শাসন সুনিশ্চিত করবার যে প্রথম ধাপ জঙ্গিমুক্ত বাংলাদেশ, জঙ্গিমুক্ত বাংলাদেশ, সেটা এই সরকার করেছে। এটা গণতন্ত্র। আইনের আপনি বলেন না, আমাকে বলতে দিবেন? আপনি যখন বলেন আমি তো বলি না। যে অপুদি, আপনি বলেন যে গণতন্ত্র বলতে কি আপনি বুঝেন, আপনি গণতন্ত্রটা কি একদম খুব ভালো অবস্থানে আছে, এই গণতন্ত্রই আপনি চান, এই সুশাসনে আপনি চান? না, আমি এই মানে আপনি সন্তুষ্ট না? আপনি সন্তুষ্ট হলে আমরা আপনাকে কংগ্রেচুলেশন জানাই, অনুষ্ঠান শেষ করতে। না, সরকার যেটি করছে সেটা এখন বিরোধী দল বা বিএনপি যেটা করছে, তারা সন্ত্রাস করে যাবে। সেটিকে যদি এখন সাকিব ভাইদের মতো যারা আছে বিরোধী, বিএনপি সন্ত্রাস করবে, বিএনপি বাসে আগুন দিবে, তখন
সাকিব তার ভাই মানে বললো না হচ্ছে যে যে এটাকে তার মানে হচ্ছে যে আমরাও তো সরি অপু দিগন্তের বিরুদ্ধে আমরা প্রথম ঢাকা শহরের প্রতিবাদ মিছিল করেছি। যখন অ্যারেস্ট করা হবে সেটা নিয়ে কোনো প্রশংসা ওই নাই খালি এরকম হলে গণতান্ত্রিক আপনার চর্চা করা হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। অপুদি আমরা আজকে অনুষ্ঠান শেষ করে আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।